গরমের শুরুতেই বর নিয়ে এসেছিল 1 কেজি গ্লুকন-ডি, সঙ্গে কিন্তু একটা পাউডারও ফ্রি দিয়েছে। তবে এই পাউডারটা না ঠান্ডা ঠান্ডা, তাই জন্য আমি ভেবেছি যে এটা ব্যবহার করব না। এটা আমি যখন বাড়ি যাব আমার বাবার জন্য তোমার নিয়ে যাব। আমার বাবা কিন্তু পাউডার ব্যবহার করে। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু জিনিস এক এক করে গুছিয়ে রাখছি। আর তার মধ্যে কি বলো তো, এই যে ওডোনিলটা নিয়ে এসছে দুটো একসঙ্গে, ওই 60 টাকা মতো নিয়েছে, 60 টাকা কি 65 টাকা এরকম নিয়েছে আর কি। তো যাই হোক, শেষ হয়ে গেছিলো আর দুটো একসঙ্গে আছে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েছে। তো এই ভিডিওটা করেছিলাম সেই প্রথম গরমের শুরুতে, তবে সেই ভিডিওটা আমি আজকের ভিডিওর সঙ্গে অ্যাড করে দেব। তবে এই ভিডিওটা সন্ধেবেলা থেকে শুরু করলেও শেষ হবে কিন্তু কালকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আশা করছি অন্য দিনের মতন তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। সবাই বলো কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যখনই তোমার মলে যায় তখন কিন্তু এই যে কলা নিয়ে আসে আর কি। তো এখানে এই যে কলা আর তোমার ওই যে কি বলে গ্লুকন-ডি, আর তার সঙ্গে একটা পাউডার, আর তোমার ওই যে ল্যাভেন্ডার যে ওডোনিলটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শুরু করে দিয়েছি আবারও তার পরের দিনের একটা ব্লগে। তো চলো এদিকে আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি উঠেছিলাম ভোর সেই 5:50-এ। তো তারপর এই যে দেখো সকালবেলা কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। প্রথমে তোমার রুটিটা দিলাম, আর তারপর ডিম সেদ্ধ আর কয়েকটা মতন শশা। এই গরমে কিন্তু শশাটা ভীষণ ভালো লাগে। এটা খাবেও 10টার সময়, ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিলাম, খেতে ভীষণ ভালো লাগবে। তো এদিকে বরের তোমার ব্রেকফাস্টটা তৈরি করলাম, আর সঙ্গে ওই আলু, কুঁদরি, ক্যাপসিকাম, গাজর দিয়ে একটা তরকারি রুটির জন্য। তবে পুরোটা তরকারি আমি ওকেই দিয়ে দিলাম, কারণ আমি না তরকারি দিয়ে খুব একটা এই গরমকালে রুটি খাই না সকালবেলা। তো চলো এদিকে তো সমস্ত কিছু এক এক করে গুছিয়ে তোমার প্যাক করে রেখে দিয়েছি ওর তোমার অফিস যাওয়ার ব্যাগটাতে। তারপর চলে এসেছি রান্নাঘরে। আমার বেশ কিছু কাজ আছে। ওই যে সকালবেলা যে রুটি করেছিলাম তার জন্য সেগুলো সব এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি। ঘড়ির কাঁটায় 6:30 বেজে গেছে, তবে বাইরে রোদের এতটা তাপ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না যে এখন 6:30 বাজে। দেখে বোঝা যাচ্ছে যেন 10টা, 10:30 বাজে। সত্যি ছাদের উপরে যেহেতু আমরা থাকি 3তলাতে, রোদের পরিমাণটাও কিন্তু বেশি। আর রুমের নিচে থাকো বা উপরে থাকো, যেখানেই থাকো না কেন, গরমটা আমার মনে হয় সব জায়গাতেই। তো যাই হোক, আমরা এদের বাড়িতে আজকে প্রায় 3 বছর ধরে আছি। তবে আমরা প্রথমে রুমের নিচে ছিলাম, জানো তো। রুমের নিচে আমি যখন প্রথম এখানে আসি, আমার থেকেও আমার বরের কিন্তু খুব একটা পছন্দ ছিল না ওই রুমটা। তবে কি বলতো, মানে একে তো জানলাগুলো ছিল, তবে যে জানলাগুলো ছিল ওটা না থাকার মতন। সাইডের দেওয়াল ছিল যেখান থেকে একটু হাওয়া বাতাস, অন্ধকার সবসময় তোমার থাকতো। ঘরের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় কিন্তু আমাদের মানে লাইট জ্বালিয়ে অন করেই রাখতে হতো। আমরা প্রথম যখন রুমের নিচে এখানে ছিলাম তখন থেকে আমরা এদের বাড়িতে কিন্তু বলতাম যে এই রুমটা না, যেহেতু আমরা ছাদের উপরে প্রত্যেক দিন এসে তোমার বসতাম। তো তারপরে ওদেরকে বলতাম, মানে এই যে রুমের তোমার ভাইয়াকে বা আন্টিকে বা ভাবিকে, যে এই রুমটাকে ফিটিংস করার জন্য। কারণ এই রুমটা আমার বরের খুবই পছন্দের একটা রুম ছিল, যে ছাদের ওপরে নিচ থেকে আমাকে জামা কাপড় মানে ওঠাতে আসতে হতো, মেলতে আসতে হতো, অনেক ঝামেলা ছিল। তো তার কারণে এই রুমটা আমার বর বলতে পারো প্রথম থেকে তোমার বলেছিল যে এটা একদম খুব ভালোভাবে ফিটিংস করো, এটাতেই আমরা থাকবো। হ্যাঁ, নিচের তুলনায় উপরের রুমটা যথেষ্ট পরিমাণে দাম ছিল। তবে কি বলতো, নিচের রুমে না খুব ভালো লাগতো না, মানে সারাদিন এসে না কেউ ওদের ঘরে তোমার মানে যেত আসতো আর কি। তো সেটা ভালো লাগতো না। সাইড দিয়ে দরজা, সবসময় দরজা বন্ধ করেই রাখতে হতো। ভাড়াটিয়াতে এইটা একটা হয় যে দেখবে সবসময় দরজা বন্ধ করেই রাখতে হয়। তো যাই হোক, একটা কেমন কেমন লাগে। তারপরে রুমের নিচে ওরা আসতো, মানে ছেলেমেয়েরা তোমার ওই যে কোচিংয়ের জন্য পড়তে আসতো। হ্যাঁ, খুবই ভালো ছিল ছেলে মেয়েগুলো, আমাদের সঙ্গেও কথা বলতো, খুবই মিশুকি। কিন্তু তবুও কী বলতো, ঘুম থেকে সকালবেলা উঠে সেই ওদের কথাবার্তা মানে একটা কেমন আনকমফোর্টেবল লাগতো আর কি। আর আমার বিশেষ করে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হতো সেটা আমার শরীর খারাপ হতো। কেন জানি না, আমি যখন রুমের নিচে থাকতাম প্রচুর শরীর খারাপ হতো, মানে 2 দিন অন্তর আমার শরীর খারাপ হয়ে যেত, পেট খারাপ হতো। তারপরে তোমার কি বলতো, মানে কেমন
কেমন কেমন আমাকে ইরিটেট লাগতো। তো আমার বলতে পারো নিচের রুমটা একদমই আমার জন্য লাকি ছিল না। তবে এনারা সবসময় বাড়ির মালিক যারা, তারা কিন্তু সবসময়ের জন্য বলতো নিচের রুমটা খুবই ভালো, খুবই লাকি, এখানে আরও একজন ছিল, তো ওনারাও হচ্ছে তোমার অন্য একটা জায়গায় ঘর করেছে, এরকম সবসময় বলতো। কিন্তু বিশ্বাস করো আমাদের দুজনের জন্য ওই রুমটা কিন্তু একদমই লাকি ছিল না, মানে বিরক্ত লাগতো। তো তারপরে কি বলতো, ওই জায়গাটা না আমাকে সবসময় পরিষ্কার নিচে মানে নিচে কিন্তু টাইলস মার্বেল ওরকম কিছুই ছিল না, যে মানে এমনি সিমেন্ট দেওয়া যে এগুলো থাকে সেইগুলো। যতই পরিষ্কার প্রত্যেক দিন আমি করি না কেন, কিন্তু তবুও একটা কেমন কেমন লাগতো, মানে আমার ভালো লাগতো না। বিশেষ করে আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যেত, আমি ইরিটেট হয়ে যেতাম কাজ করতে, মানে আমার ভালো লাগতো না, কেমন কেমন এরকম আর কি। তো প্রচণ্ড পরিমাণে আমার ভালো লাগতো না, খারাপ লাগতো। তো তারপরে ফাইনালি এই রুমটা হওয়ার পর আমরা নিশ্চিন্তে। তবে হ্যাঁ, এই রুমে না আমার কাজ করা বলো বা আমার জিনিস সব কিছু রাখা, আমার একটা আলাদাই এনার্জি আর আলাদাই একটা ভালো লাগা। তো যাই হোক, তোমাদের সঙ্গে সকালবেলা থেকে আজকে আমার এই ভাড়া ঘরের প্রত্যেকটা কথা হচ্ছে তোমার বললাম আর কি। তো এদিকে দেখো সকালবেলা যা যা আমার কাজ থাকে প্রত্যেক দিন, সেগুলো কিন্তু সমস্ত কিছু করা হয়ে গেছে। এরপর শুধুমাত্র ঘরটা মুছে তারপরে স্নানটা করতে যাব। সকালবেলা না আমি রোজ দিন হচ্ছে তোমার কি বলতো, সকালবেলা স্নান করে নিই, আর সকালবেলা এত কাজ বাজ হয় তো তার কারণে স্নান না করে তারপর আর হয় না। আর এখন অল্প একটুখানি আমি মাথায় হচ্ছে তোমার তেল দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা পুরো গরম হয়ে যায়। এদিকে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বেরোয়নি, বেরোবে একটু পরে। তো আমি জামা কাপড়গুলো বাথরুমে রেখে দিয়ে এলাম, তারপর এখন হচ্ছে ফ্রেশ হয়ে ব্রাশ করব, আর তারপর হচ্ছে তোমার ফেস ওয়াশটা হচ্ছে তোমার ব্যবহার করব। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি ফেস ওয়াশটা কেমন। ফেস ওয়াশটা সত্যি কথা বলতে ভীষণই ভালো। সবচেয়ে বিশেষ করে একটা আছে যে ফেস ওয়াশটা কিন্তু ডেলি ব্যবহার করা যাবে না, কেন বলছি সেটা। তো ফেস ওয়াশটা ভীষণই স্মুথ আর ভীষণই ভালো, মানে ফ্রেগরেন্স থেকে শুরু করে ভীষণ ভালো। তবে ওর মধ্যে ছোটো ছোটো হচ্ছে তোমার স্ক্রাবিংয়ের পার্টিকেলস আছে, যেগুলো হচ্ছে তোমার কি বলো তো প্রত্যেক দিন ওই ফেস ওয়াশে যেহেতু স্ক্রাব থাকে তার জন্য কিন্তু স্ক্রাব করা যায় না। তো যাই হোক, এদিকে দেখো আমি প্রত্যেক দিন কিন্তু ওটা ফেস ওয়াশটা ব্যবহার করি না। তবে হ্যাঁ, ফেস ওয়াশটা ব্যবহার করার পর না একটা ঠান্ডা স্মুদিং একটা এফেক্ট দেয়, প্রায় 10-15 মিনিট মতন, ভীষণই ভালো। তো যাই হোক, এদিকে দেখো স্নান করে চলে এসেছি, এখন জামা কাপড়টা হচ্ছে তোমার মেলে দেবো। আর হ্যাঁ, তোমরা তো দেখেছো প্রথমে আমি ওই লাল রঙের নাইটিটা ভালো করে কেচে ধুয়েছিলাম। তবে আমি এমনি জল ধোয়া করেই ধুয়েছিলাম, তারপর আমি উঠিয়ে নিয়ে আসার পর স্নান করতে যে গেছিলাম তখন আবারও ভালো করে সাবান টাবান দিয়ে একটুখানি পরিষ্কার করে দিয়েছি আর কি, কারণ ওইটা আমার একদমই খেয়াল ছিল না যে ওটা একটুখানি সার্ফ দিতে হবে। তো যাই হোক, ওইদিকে দেখো জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়ে এখন চলে এসেছি একটুখানি হালকাভাবে চুলটাকে, মানে যেহেতু একটু ভেজা থাকে তো তার কারণে একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর এরপর সিঁদুর টিপ পরে ভালো করে পুজোটা করে দেবো। পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে যেন না কিছুই কাজ হয়নি। সত্যি সকালবেলা থেকে সেই যে গণেশজির গান টান চালানো ছিল, আমার কাজ করার গতি এনার্জি দুটোই বেড়ে যায়। আসলে কি বলো তো, ইচ্ছে থাকলে না তুমি সব কিছু করতে পারবে হাসি মুখে। সংসারের কাজকে না কখনোই হচ্ছে তোমার কাজের দিক দিয়ে নয়, আনন্দ সহকারে হচ্ছে তোমার নেওয়া উচিত। যেই সংসারটা আমার এলোমেলো পড়ে থাকলে সেটাও আমার পড়ে থাকবে, আর গুছিয়ে সুন্দর পরিপাটি থাকলে সেটাও আমার থাকবে। তো এই দেখো স্নান ধান করে চলে এসেছি, এখন করে নিচ্ছি একটু চা। আর চাটা করার আগে এই যে দেখো বেডশিট টেডশিটগুলো সুন্দর করে কিন্তু ও গুছিয়ে আবার হচ্ছে তোমার দিয়ে গেছিলো, তারপরে একটুখানি যে কুচকে গেছিলো আমি আবার ঠিক করে দিয়েছি। এরকম টান টান বিছানা থাকলে না ভীষণ ভালো লাগে দেখতে। আর হ্যাঁ, বেডশিটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের ব্লগে। তো যাই হোক, এদিকে দেখো একটুখানি পরোটা করেছিলাম, মানে ওর জন্যই চিনির পরোটা করিনি, আমার নিজের জন্যই আর কি করেছিলাম। আমার চিনির পরোটা মাঝে মধ্যে খেতে ভীষণ ভালো লাগে। তবে এই যে দেখো চিনির পরোটা আর হচ্ছে তোমার চা করে নিয়েছি। তোমাদেরকে তো বললাম আমি তরকারি রাখিনি, আমার চা দিয়ে রুটিটা খেতে সকালবেলা বিশেষ করে বেশি ভালো লাগে। তো এই যে দেখো তারপরে করে নিয়েছিলাম ভাত, তো ভাতটা এদিকে উপর দিয়ে দিলাম। আর আজকে জানো তো ভাতটা উপর দিতে গিয়ে একটুখানি ভাত পড়ে গেছে, আমার ভীষণ পরিমাণে কী বলো তো গায়ে লাগে, মানে একটুখানি পড়ে গেছে কি করে, গরমটা না তার কারণে। তো যাই হোক ভালো করে হচ্ছে তোমার ধুয়ে দিচ্ছি। আর আজকে এত গরমের জন্য সেরকম বেশি কিছু রান্নাও করতে পারিনি। রান্না করেছি বলতে পারো ওই যে উচ্ছে ভাজা করেছি, আর করেছি হচ্ছে তোমার পাতলা হচ্ছে তোমার মাছের ঝোল। চলো, এদিকে রান্নাঘর সমস্ত কিছু আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো সকালবেলা থেকে সব কিছু তো পরিষ্কার ছিল, তবে দুপুরবেলা রান্নাবান্না করার পরে পরিষ্কারও করে দিয়েছি, শুধুমাত্র এই যে দুধটা বসিয়ে দিয়েছি। আজকে দুধটা হচ্ছে তোমার 10:30টার সময় দিয়ে দিয়েছিলো, তার কারণে এখন দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে
রাখো রান্নাঘরও আমার কিন্তু বেশ একদম পরিষ্কার, শুধুমাত্র এই দুধটা গরম করে দিলেই আমার হয়ে যাবে। চলো এদিকে হচ্ছে নিচে গিয়ে দেখাই তোমাদেরকে কি কি রান্না করেছি। আর এই যে পাতলা করে হচ্ছে তোমার মাছের ঝোল করেছি পেঁয়াজ টমেটো দিয়ে, আর কিচ্ছু দেইনি জানো, কালো জিরে দিয়ে ওরকম বানিয়েছি। এই গরমে না পাতলা ঝোল খেতেই ভালো লাগে। আর দুপুরবেলা মানে সকালবেলা যে তরকারিটা করেছিলাম সেটা অল্প একটুখানি আছে, সেটা আমি খেয়ে নেবো, নাহলে যদি তোমাদের দাদাভাই খাবে বলে তো খেয়ে নেবে। ও আর খাবে না, সেই আমি হচ্ছে তোমার খাবো আর কি। আর এই যে দেখো এদিকে হচ্ছে তোমার ভাত আছে, আর এদিকে হচ্ছে তোমার আছে হচ্ছে তোমার উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা ওর জন্য করেছি, কারণ উচ্ছে ভাজাটাও বেশি পছন্দ করে। তো চলো আজকে তো এই রান্না করেছি। আর হ্যাঁ, সজনেটা আলু দিয়ে একটা মানে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, অল্প একটুখানি সজনে ডাঁটা ছিল। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।